আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ অ্যাক্টিভিটিস উইথ ক্লজ। তোমরা জেনে থাকো এই টপিকটি ফুল সিলেবাসে যাদের পরীক্ষা হবে তাদের থাকে 3 নাম্বার কোয়েশ্চেনে, আর যাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তাদের থাকবে 2 নাম্বার কোয়েশ্চেন। তো এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর উপরে যে ভিডিওটা আগে আপলোড করেছিলাম, সেই ভিডিওটা প্রায় 28,000 ভিউজ কমপ্লিট হয়েছে জাস্ট কয়েক মাসের মধ্যে। অনেক চাহিদা ছিল সেই ভিডিওটা, এবং সেই ভিডিওটার প্রেক্ষিতে সেই ভিডিওটাকে কেন্দ্র করে আরো যাতে বোর্ড কোশ্চেন সলভ দেওয়া হয়, এটার অনেক রিকোয়েস্ট এসেছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2022 এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। এবং যারা নিয়মে ক্লাসটা দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ক্লাসটা দেখে নাও। আর তাছাড়া এই ভিডিওতে আমি প্রশ্নটা এমনভাবে অ্যানালাইসিস করব, আনসার সহ এবং শীট সহ। যদি কেউ নিয়মের ভিডিওটা নাও দেখো, এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেও খুব ভালোভাবে বুঝতে পারবা, এবং কোনোভাবেই এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তোমার 5 নাম্বার মিস হবে না। তো এখানে প্রথমে যে টেকনিকটা আমি বলবো সেটা হচ্ছে, অনেকেই যেটা করে প্রথমে আগে প্রশ্নগুলো পড়ে, যেমন এই বাক্যটা আমি পড়লাম, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি। তো এখানে কোন নিয়মটা পড়বে সেই নিয়মটা খুঁজে বের করার জন্য আমার মাথায় যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম থেকে কোন নিয়ম পড়ছে সেটা খুঁজে বের করতে হবে, যেটা অনেক টাফ। কারণ আমরা জানি এই টপিকের প্রায় 10 থেকে 12টা নিয়ম আছে। তো একটা লাইনে তুমি যখন নিয়ম খুঁজবা, তার মানে তোমার মাথায় 10 থেকে 12টা নিয়ম আসবে, সেখান থেকে একটা চুজ করে নেওয়া কঠিন। সেই জন্য বাক্য দেখে উত্তর খুঁজবা না, আগে উত্তর দেখবা, সে উত্তরের জন্য বা সেই শব্দটার জন্য কোন নিয়ম সেটা আগে তুমি চিন্তা করবা, তারপর সেই নিয়মটা কোথায় পড়ছে সেটা বের করবা। তো আমরা শুরু করতেছি। যেমন ধরো প্রথমে আছে এখানে হ্যাড বেটার। এখন হ্যাড বেটারের নিয়মটা কি? হ্যাড বেটারের নিয়মটা আমরা যদি আগে বলছি, খুব ভালোভাবে আমরা অ্যানালাইজ করব। তো এখানে লেখা আছে হ্যাড বেটার কখন বসে। তো এই যে নিয়মটা, এটা যদি আমরা একটু খেয়াল করি, 8 নাম্বার নিয়মটা, যে গ্যাপ এর পর ভার্ব ওয়ান থাকবে, এবং সেই যে কাজের কথা বলা হবে, মানে যে বাক্যে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড বেটার বসাবো, সে বাক্যে অবশ্যই একটা কাজের কথা বলা হবে। তো আমরা কিভাবে বুঝবো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বা হ্যাড বেটার কোন বাক্যে বসবে? তো যে বাক্যে দেখবা গ্যাপের পর ভার্ব ওয়ান থাকবে, সেই বাক্যে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অথবা হ্যাড বেটার বসাবো। এখানে মজার বিষয় হচ্ছে যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটাই কিন্তু একই জিনিস। অর্থাৎ হ্যাভ টু থেকে হ্যাজ টু আসছে এবং তারপরে পাস্ট হলে হ্যাড টু। যদি আমাদের প্রেজেন্ট টেন্সে বাক্যটা থাকে তাহলে হ্যাভ টু থাকবে, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখা যায় বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেখানে বক্সে হ্যাভ টু দেওয়া থাকলেও উত্তরে হবে হ্যাজ টু। আর যদি দেখা যায় বক্সে হ্যাভ টু বা হ্যাজ টু আছে কিন্তু আমাদের যে বাক্যটা দেওয়া আছে সেটা পাস্ট টেন্সে, তাহলে কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু চেঞ্জ হয়ে হ্যাভ টু হয়ে যাবে। তো হ্যাভ টু যেখানে বসে, হ্যাড বেটার কিন্তু সেই জায়গায় বসে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যে প্রশ্ন যখন আমাদের দিবে, এই বক্সে যদি হ্যাড বেটার থাকে তাহলে সেখানে হ্যাভ টু অবশ্যই থাকবে। তো হ্যাভ টু যেখানে বসে হ্যাড বেটার সেখানে বসে, নিয়ম একই। তো এই দুইটা শব্দের জন্য দুইটা বাক্য থাকবে। একটা দুই বাক্যের কিন্তু যে পজিশন, সে পজিশনটা হচ্ছে কি, কোন বাক্যে বসবে, গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে গ্যাপের পরে ভার্ব ওয়ান থাকবে, এরকম দুইটা বাক্য থাকবে। কারণ হ্যাড বেটার যেখানে বসে, হ্যাড বেটার এর পরের শব্দটা ভার্ব ওয়ান হয়, হ্যাভ টু এর পরের শব্দটাও ভার্ব ওয়ান হয়। তো যখন আমরা দেখবো হ্যাড বেটার আছে, তখন আমরা এমন একটা বাক্য খুঁজে বের করবো যে বাক্যের গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। তো প্রথম বাক্যটা যদি দেখি, এখানে গ্যাপের পরে আছে স্টাডি, স্টাডি হচ্ছে ভার্ব ওয়ান। তো এই যে গ্যাপটা, এই নাম্বার গ্যাপ, এখানে হ্যাড বেটারও বসতে পারে, হ্যাভ টু বসতে পারে। তো যেহেতু বললাম হ্যাড বেটার এবং হ্যাভ টু এর পজিশন অর্থাৎ নিয়ম একই, কোথায় বসবে সেই নিয়মটা একই। নিয়মটা কি? গ্যাপের পরে ভার্ব ওয়ান। তো হ্যাভ টুর জন্য একটা বাক্য পাবো, হ্যাড বেটারের জন্য আরেকটা বাক্য পাবো। তাহলে এখানে একটা পাইছি গ্যাপ, যে গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। আরেকটা বাক্য খুঁজতে হবে যে বাক্যে গ্যাপের পরে ভার্ব ওয়ান থাকবে। ডি নাম্বারটা যদি আমরা দেখি, এখানে ইওর মাদার ইজ ইল, সো আই থিংক ইউ ড্যাশ গো হোম আর্লি। এখানেও কিন্তু গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। তার মানে এই ডি নাম্বার
এবং এ নাম্বার, এই দুইটাতে কিন্তু এই দুই গ্যাপে কোন দুইটা শব্দ বসবে? হ্যাড বেটার এবং হ্যাভ টু। এখন এই দুই গ্যাপেই কিন্তু এই দুই গ্যাপের উত্তরটা কিন্তু আমরা পাই গেছি। তো এই দুই গ্যাপের উত্তরটা কি কি? এই এ নাম্বারে হয় হ্যাড বেটার বসবে অথবা হ্যাভ টু বসবে, ডি নাম্বারে হয় হ্যাড বেটার অথবা হ্যাভ টু বসবে, অর্থাৎ এই দুই শব্দের জন্য দুই গ্যাপ। এখন কোন গ্যাপে কোন শব্দটা বসবে? ধরো তুমি বুঝতেছো না, কিন্তু এ নাম্বারে তুমি বুঝতেছো এখানে হ্যাভ টু বসবে। তো এখানে যদি হ্যাভ টু বসে, যেহেতু দুইটা নিয়ম একই এবং দুইটা গ্যাপ পাইছো, দুইটা গ্যাপের পরে ভার্ব ওয়ান, এখানে যদি হ্যাভ টু বসে তাহলে এখানে অবশ্যই হ্যাড বেটার। আবার যদি এখানে হ্যাড বেটার বসে তাহলে এখানে হ্যাভ টু। তো আমরা একটু খুঁজে বের করে দেখি যে কোথায় হ্যাড বেটার বসবে আর কোথায় হ্যাভ টু বসবে। তো হ্যাড বেটার এবং হ্যাভ টু নিয়মটা একটু আগে আমি যেটা দেখাইলাম আর কি, যে গ্যাপের পরে ভার্ব ওয়ান থাকবে। আমরা দুইটা এরকম বাক্য পাইছি যেখানে গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে, যেমন প্রথম বাক্যে আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, এখানে গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। আরেকটা বাক্য সেটা হচ্ছে আই থিংক ইউ ড্যাশ গো হোম, গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে। তাহলে এই দুইটা বাক্যেই আমাদের হ্যাভ টু এবং হ্যাড বেটার বসবে। কোন বাক্যে হ্যাভ টু, কোন বাক্যে হ্যাড বেটার, এটা বোঝার জন্য আমাদের যে শর্টকাটটা আমরা আহ, অবলম্বন করব সেটা হচ্ছে, যে কাজের কথা বলা হবে সেটি যদি করতেই হয়, যদি কর্তার ইচ্ছের অনিচ্ছের মূল্য না থাকে, অর্থাৎ বাকি এমন একটা কাজের কথা বলা হইলো, তুমি ইচ্ছা হলে করলা, ইচ্ছা হলে করলা না, এরকম না, করতেই হবে তোমাকে, আর কোনো অপশন নাই, ওইটাই করতে হবে, কোনোভাবে তুমি এড়াই যেতে পারবে না, তখন সেই গ্যাপের জন্য হ্যাভ টু। আবার যদি এমন হয় যে কাজের কথা বলা হয়েছে, সে কাজটা তুমি ইচ্ছা হলে করলা, ইচ্ছা হলে করলা না, খুব খুব বেশি কোনো আহ, ক্ষতি হবে না, বা তুমি বাধ্য বাধ্য না, যেটা তোমাকে করতেই হবে, যদি তোমার সুযোগ থাকে ওইটা ছেড়ে দেওয়ার যে না এটা আমি করবো না, এই কাজটা করবো না, এরকম যদি সুযোগ থাকে তাহলে হ্যাড বেটার। তাহলে আর একটু যদি গুছিয়ে বলি সেটা হচ্ছে, গ্যাপের পরে ভার্ব যুক্ত বাক্যে হ্যাভ টু অথবা হ্যাড বেটার বসে, তো ওই বাক্যে যে কাজের কথা বলা হবে সেই কাজটি যদি করতেই হয়, বাধ্যতামূলক যদি বোঝায় তাহলে হ্যাভ টু। আর যদি কাজটা এমন হয় যে না আমি করলাম না, অর্থাৎ যদি না করার অপশন থাকে, সুযোগ থাকে, ইচ্ছার মূল্যায়নটা থাকে, তাহলে হ্যাড বেটার। তো এখানে প্রথম বাক্যে আমরা যদি দেখি, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, পরীক্ষা খুব সন্নিকটে, আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি। এখানে স্টাডি মানে পড়াশোনা করা, সিরিয়াসলি মানে গুরুত্বের সাথে, আমাকে গুরুত্বের সাথে পড়তে হবে। এখন তোমার যদি আগামীকাল যদি তোমার পরীক্ষা হয়, তুমি কি আজকে পড়বা না? এটা কি তোমার ইচ্ছা অনিচ্ছা যে না আমি পড়বো না? যদি তুমি না পড়ো তাহলে কি এটা ভালো কিছু হবে? না। পরীক্ষার আগে সচরাচর আমরা কি করি? পড়ি। পড়তেই হয়, পরীক্ষার আগে না পড়লে পাশ করা যায় না বা ভালো ফলাফলের প্রত্যাশা করা যায় না। তো এখানে যে কাজের কথা বলা হয়েছে পড়াশোনা, এটা কিন্তু আমাদের করতেই হবে, এটা মিস দেওয়ার কোনো উপায় নেই, কারণ কি পরীক্ষার সঙ্গে করে। তো এই কাজটা যেহেতু করতেই হবে, ইচ্ছা অনিচ্ছা যেহেতু কোনো মূল্যায়ন নাই, সে কারণে আমরা এখানে বসাবো হ্যাভ টু। তাহলে আমাদের 5-এর এ নাম্বার আনসার হচ্ছে হ্যাভ টু। আমরা আনসার গুলো একটু লিখে রাখবো। মানে 5-এর এ আমাদের উত্তর হলো হ্যাভ টু। এখন 5-এর এ যদি হ্যাভ টু হয়, আমরা একটু আগে বললাম যে এরকম দুইটা গ্যাপ পাবা, দুই গ্যাপের একটা উত্তর যদি তুমি পারো আর এটা অটোমেটিক হয়ে যাবে, কারণ কি হ্যাড বেটার এবং হ্যাভ টু এর পজিশন একই। তো এইখানে যেহেতু আমাদের হ্যাভ টু হয়েছে, তার মানে ডি নাম্বারে অবশ্যই হবে হ্যাড বেটার। তো হ্যাড বেটারে কি বলছিলাম, যে কাজটার কথা বলা হবে সেটা তোমাকে করতেই হবে এমন না। যেমন ইউর মাদার ইজ ইল, তোমার মা অসুস্থ, সো তাই আই থিঙ্ক ইউ ড্যাশ গো হোম আর্লি, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। এখন আমার মা অসুস্থ, আমাকে কেউ বললো তুমি তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত, তোমার মা অসুস্থ। এখন এখানে আমাকে যে কেউ যেতে বললো, এটা একটা উপদেশ না? এক কথা মনে রাখবা, যদি গ্যাপের পরে ভার্ব যুক্ত বাক্যে যদি উপদেশ বোঝায় তাহলে 100% নিশ্চিত থাকো সেখানে হ্যাড বেটার দিচ্ছে। এখন উপদেশকে আমরা সব উপদেশকে মানি না, আমাদের যে উপদেশগুলো অন্যরা দেয় সব উপদেশ কিন্তু আমরা মানি না। তো যেহেতু আমি এটা মানলে মানতে পারি, না মানলে নাও মানতে পারি, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে কাজটা কিন্তু করতে আমি বাধ্য না। আমাকে যে বলছে বাসায় যাও তাড়াতাড়ি, আমি কিন্তু এই কাজটা করতে বাধ্য না, আমি একটু লেট করে যেতে পারি। তো এখানে কিন্তু আমাদের যেহেতু বাধ্যতামূলক বোঝাচ্ছে না, তাই আমাদের ডি নাম্বার উত্তরটা হবে হ্যাড বেটার। ডি নাম্বার উত্তর হলো হ্যাড বেটার। ওকে, এবার আমরা দেখব এখানে আমাদের দ্বিতীয় শব্দটা আছে দেয়ার। তো দেয়ার কোথায় বসে? দেয়ার নিয়ে আমাদের নিয়মটা যদি আমরা একটু খেয়াল করি, দেয়ার কোথায় বসে? দেয়ার এবং ইট
এই যে এটা হচ্ছে আমাদের দেয়ার এবং ইটের নিয়মটা। তো এটা আমরা পড়ি, গ্যাপ এর পর আর ওয়ার ভার্ব টু থাকবে, অর্থাৎ যদি এমন একটা গ্যাপ পাই যে গ্যাপের পর কি থাকবে, আর ওয়ার ভার্ব টু। এখন এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, দেয়ার যদি বাক্যে থাকে তাহলে অবশ্যই, মানে বক্সে যদি দেয়ার থাকে তাহলে বক্সে আরেকটা শব্দ অবশ্যই পাবা, ইট। বক্সে দেয়ার থাকলে অবশ্যই ইটও থাকবে। এবং এই যে হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু এর মতো, দেয়ার বসে বাক্যের প্রথমে, ইটও বসে বাক্যের প্রথমে। তাহলে বাক্যের প্রথমে গ্যাপ আছে এরকম কয়টা বাক্য পাবো আমরা? দুইটা বাক্য পাবো। কেন? একটা জায়গায় বসবে দেয়ার, আর একটা জায়গায় বসবে ইট। এই যেমন এই যেটা আমরা লিখে দিচ্ছি, দেয়ার ইট বাক্যের প্রথমে বসে। যে বাক্যের প্রথমে গ্যাপ প্লাস ভার্ব থাকে সেখানে দেয়ার বা ইট বসে। তাহলে এই 10টা বাক্যের ভিতরে কোন জায়গায় ইট, কোন জায়গায় দেয়ার হবে, প্রথমে আমরা সেই বাক্য দুইটা বের করি। দুইটা বাক্য পাবো, যে বাক্য দুইটা শুরু হয়েছে গ্যাপ দিয়ে, তারপরে ভার্ব আছে, এবং ওই দুইটা বাক্যের একটা বাক্যে যদি ইট হয় আরেকটা বাক্য হয়ে যাবে দেয়ার। তো আমরা এমন দুইটা বাক্য এখন খুঁজবো যে বাক্যের প্রথমে গ্যাপ, গ্যাপের পরে আছে ভার্ব। তো বি নাম্বারটা যদি দেখি, বি নাম্বারটা কিন্তু প্রথমে গ্যাপ নাই। এখন এখানে একটা কথা বলে রাখি, বাক্যের প্রথমে গ্যাপ বলতে কিন্তু একদম যে শুরুতে গ্যাপ থাকবে এরকম না। যেমন ধরো বি নাম্বারে দুইটা বাক্য আছে, তো এই দুইটা বাক্যে দেখা যায় দ্বিতীয় বাক্যের প্রথমে যদি গ্যাপ থাকে, এই কথা কিন্তু বলছি, একদম যে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে এমন না। তাহলে বি নাম্বার মিলতেছে না আমাদের উত্তরে নিয়মের সাথে, সি নাম্বারটা মিলতেছে না, ডিও মিলতেছে না। এটা দেখো, জি নাম্বার কিন্তু বাক্যের প্রথমে গ্যাপ আছে, তারপরে আছে ইস, ইস কিন্তু ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের এইখানে একটা বাক্য পেয়ে গেলাম, আরেকটা বাক্য পাবো যেটা আমাদের শুরু হয়েছে কি দ্বারা, গ্যাপ দ্বারা। গ্যাপের পরে ভার্ব থাকবে, এটা হয় নাই, এটা হবে না। এইটা দেখো দ্বিতীয় অংশে, যেটা একটু আগে বললাম যে বাক্যের প্রথমে গ্যাপ থাকতে হবে এমন না, এখানে গ্যাপটা কিন্তু আছে দ্বিতীয় বাক্যের প্রথমে। যে নাম্বারে দুইটা বাক্য আছে, দ্বিতীয় বাক্যের প্রথমে গ্যাপ আছে, এবং গ্যাপের পরে কি আছে, সেম ভার্ব। তাহলে এই যে জি এবং জে, এই দুইটা বাক্যের আনসার, সম্ভাব্য আনসার কি হইতে পারে? জি নাম্বারে আনসার হয় হবে দেয়ার অথবা ইট, যে নাম্বারে আনসার হয় দেয়ার হবে অথবা ইট হবে। এখন আমরা খুঁজে পেলাম যে কোন দুইটা বাক্যে দেয়ার এবং ইট বসবে, জি এবং জে। এখন আমাদের দেখতে হবে এই জি নাম্বারে দেয়ার বসবে নাকি ইট বসবে। জি নাম্বারে যদি দেয়ার বসে তাহলে বলো তো যে নাম্বারে কি বসবে? হ্যাঁ, অবশ্যই ইট বসবে। অথবা যদি দেখা যায় যে নাম্বারে যদি থাকে ইট, তাহলে যে নাম্বারে কি বসবে, দেয়ার। তো এবার আমরা দেখব কখন দেয়ার কখন ইট। এই নিয়মটা আমরা এখান থেকে যদি দেখে নিই, দেখো গ্যাপ প্লাস, অর্থাৎ গ্যাপের পরে যদি আর ওয়ার ভার্ব টু থাকে তাহলে সেখানে দেয়ার বসবে, দেয়ার। তাহলে গ্যাপের পরে যদি তুমি কখনো দেখতে পাও এমন যদি একটা বাক্য পাও যে বাক্যের প্রথমে গ্যাপ, গ্যাপের পরে ভার্ব আছে, এবং ওই ভার্বের জায়গায় অর্থাৎ গ্যাপের পরে যদি দেখো আর ওয়ার ভার্ব টু আছে তাহলে সেখানে বসবে দেয়ার। আবার গ্যাপের পরে যদি ইজ, ওয়াজ, হ্যাজ থাকে, এবং ওই ভার্বের পরে অর্থাৎ বাক্যের পরবর্তী অংশে যদি আবহাওয়া, পরিমাপ, পরিমাপক, হ্যাঁ, সময়, তাপমাত্রা সম্পর্কিত তথ্য যদি না দেওয়া থাকে, অর্থাৎ বাক্যের প্রথমে গ্যাপ এবং ওই গ্যাপের পরে ইজ, ওয়াজ, হ্যাজ আছে, এবং তার পরবর্তী যে অংশটুকু থাকলো সেখানে যদি আবহাওয়া নিয়ে কোনো তথ্য না থাকে, পরিমাপ নিয়ে কোনো তথ্য না থাকে, সময় বা তাপমাত্রা নিয়ে যদি কোনো তথ্য না থাকে তাহলে বসে দেয়ার। কিন্তু এমন যদি কোনো বাক্য পাও, দেখা গেল যে বাক্যের প্রথমে গ্যাপ, গ্যাপের পরে ইজ, ওয়াজ অথবা হ্যাজ আছে, এবং ওই বাক্যের পরবর্তী অংশে আবহাওয়া নিয়ে কথা বলছে, অথবা পরিমাপ বা পরিমাপক নিয়ে কথা বলছে, অথবা তাপমাত্রা নিয়ে কথা বলছে বা সময় নিয়ে কথা বলছে, তাহলে বসবে ইট। তো শর্টকাট কি দাঁড়াচ্ছে, গ্যাপ এর, বাক্যের প্রথমে গ্যাপ এবং সেই গ্যাপের পরে যদি আর ওয়ার ভার্ব টু থাকে তাহলে দেয়ার বসবে, এবং বাক্যের প্রথমে গ্যাপ, গ্যাপের পরে যদি ইজ, ওয়াজ, হ্যাজ, এবং বাক্যের পরবর্তী অংশে যদি আবহাওয়া, পরিমাপ, তাপমাত্রা, সময় নিয়ে কথা বলে তাহলে বসে ইট। যদি গ্যাপের পরের অংশ অর্থাৎ গ্যাপ প্লাস ইজ, ওয়াজ আছে এবং তারপরের অংশে আবহাওয়া, পরিমাপ, সময়, তাপমাত্রা নিয়ে কথা বলে নাই তাহলে বসবে দেয়ার। ওকে। আরেকটা ইটের নিয়ম মনে রাখবা, সেটা হচ্ছে কি, যদি গ্যাপের পরে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকে তাহলে সেখানে অবশ্যই ইট বসে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এই যে বাক্যটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, ইস। তো আমরা একটু আগে বললাম গ্যাপের পরে ইজ, ওয়াজ,
হ্যাজ থাকতে পারে। তো ইজ ওয়াজ হ্যাজ থাকলে আমরা শুধু দেখবো সেখানে কি আবহাওয়া, পরিমাপ, পরিমাপক, সময়, তাপমাত্রা এগুলো নিয়ে কথা বলছে কিনা। যদি কথা বলে তাহলে ইট, যদি এগুলো নিয়ে কথা না বলে তাহলে দেয়ার। এখানে বলছে ইজ নো ফিশ ইন দা পন্ড, নো ফিশ ইন দা পন্ড, পুকুরে কোনো মাছ নাই। আচ্ছা, এখানে কি আবহাওয়া নিয়ে কিছু বলছে? আবহাওয়া বলতে তাপমাত্রা, বৃষ্টি, ঠান্ডা, গরম এগুলা নাই। তাপমাত্রা নিয়ে বলে নাই, সময় নিয়েও বলে নাই, পরিমাপ নিয়েও বলে নাই, পরিমাপক নিয়েও বলে নাই। তাহলে এখানে কিন্তু বাক্যটা গ্যাপ দিয়ে শুরু হয়েছে, তারপরে ইজ ওয়াজ হ্যাজ এর মধ্যে একটা আছে, কিন্তু পরের অংশে তাপমাত্রা, পরিমাপ, পরিমাপক, আবহাওয়া, সময় কিছু নিয়ে কথা বলে নাই। যেহেতু কথা বলে নাই, কথা না বললে কি বসে? সম্পর্কিত তথ্য না থাকলে দেয়ার বসে। তাহলে আমাদের যে নাম্বারে উত্তরটা হবে দেয়ার। তো এখানে যদি দেয়ার হয় তাহলে যে নাম্বারে কি ইট। কেন ইট হলো? দেখো আমরা বলছিলাম গ্যাপের পরের শব্দটা যদি ভার্বের সাথে বা ইয়ের যুক্ত হয় তাহলে সেখানে ইট বসে, অর্থাৎ বাক্যের প্রথমে গ্যাপ, এবং গ্যাপের পরে যে ভার্বটা যদি এস বা ইয়ের যুক্ত থাকে তাহলে সেখানে বসে ইট। তাহলে আমাদের হ্যাড বেটার শেষ হলো, দেয়ার শেষ হলো, আমরা উত্তরটা লিখে দিলাম। আমাদের উত্তর, এবার আমরা উত্তর করলাম কোনটা? জি নাম্বার। আচ্ছা, জি নাম্বার আমাদের উত্তর কি হলো? দেয়ার। এবং যে নাম্বার উত্তর কি হলো? যে নাম্বার উত্তর কিন্তু হলো ইট। এবার আমরা দেখব ওয়াজ বর্ন, না পরেটা লিখি উড ট্রেদার। উড ট্রেদার কোথায় বসে? উড ট্রেদারের শর্টকাটটা কি? উড ট্রেদারের শর্টকাটটা তোমরা একটু নিজ চোখে দেখে নাও, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। গ্যাপের পরের অংশে দেন থাকে, অর্থাৎ তোমাকে এমন একটা বাক্য খুঁজে বের করতে হবে যে বাক্যে গ্যাপের পরবর্তী অংশে, গ্যাপের একদম ঠিক পরে তা কিন্তু না, গ্যাপের পরবর্তী অংশে যে কোনো জায়গায় থাকতে পারে এমন একটা বাক্য যদি পাও যে বাক্যে গ্যাপের পরের অংশে দেন আছে, সেখানে উড ট্রেদার করতে। তাহলে আমরা বাক্য খুঁজে বের করি, যেখানে দেখবো গ্যাপের পরবর্তী অংশে দেন আছে, এখানে নাই, এখানেও নাই, এখানে নাই, এখানেও নাই, এইখানে দেখো এই দেন আছে 23 নম্বরে। উই ড্যাশ স্যাক্রিফাইস আওয়ার লাইফস দেন। এখানে আবার অনেকে বলতে পারো স্যার আপনি তো বলছিলেন গ্যাপের পরে যদি ভার্ব থাকে, হ্যাঁ সেখানে কি বসে? দেয়ার ইট। কিন্তু এটা তো বাক্যের প্রথমে গ্যাপ থাকলে এবং সেখানে দেন থাকবে না। তো যদি আমরা দেখি গ্যাপের পরবর্তী অংশে, অর্থাৎ গ্যাপের পরে যে কোনো অংশে আমরা যদি টি এইচ এ এন দেন শব্দটা পাই তাহলে সেখানে বসবে উড রেদার। তাহলে আমাদের এইচ নাম্বার উত্তরটা হলো উড রেদার। উড রেদার, ওকে। পরেরটা আসি, লেট অ্যালোন। তোমরা নিজ চোখে দেখে নাও লেট অ্যালোনের শর্টকাটটা, মানে এত সুপার একটা শর্টকাট। লেট অ্যালোন থাকলে কিভাবে বসাবা? গ্যাপ এর আগের অংশে নট অথবা নেগেটিভ ওয়ার্ডস থাকবে। অর্থাৎ আমাদের এখন এমন একটা বাক্য বের করতে হবে যে বাক্যে গ্যাপের আগের অংশে নট আছে অথবা নেগেটিভ শব্দ আছে। তাহলে আমরা যদি একটু খুঁজে বেড়াই তাহলে আমরা দেখব, এই দেখো এখানে কিন্তু নট আছে। এই গ্যাপের আগের অংশে কি আছে? নট। তাহলে এখানে কি বসবে? গ্যাপের আগের অংশে যদি নট থাকে বা নেগেটিভ শব্দ থাকে সেখানে অবশ্যই লেট অ্যালোন। তাহলে আমাদের সি নাম্বারের উত্তরটা কি হয়ে গেল? সি নাম্বার উত্তর হলো লেট অ্যালোন। ওকে। তারপর ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কোথায় বসে? ওয়াজ বর্ন বসে হচ্ছে যদি দেখো গ্যাপের পরের অংশে সাল বা জায়গা বা পারিবারিক অবস্থা আছে সেখানে ওয়াজ বর্ন বসে। বি নাম্বারে দেখো গ্যাপের পরে অগস্ট মাস আছে, 19 আগস্ট 1935, এটা একটা সাল। তাহলে সাল যদি গ্যাপের পরে থাকে, কোনো দেখা দেখি নাই, সেখানে হবে ওয়াজ বর্ন। এখানে ওয়াজ বর্ন আনসার হয়ে গেল। পরেরটা এটা আমরা আনসার করছি হোয়াট ডাজ লুক লাইক। তো হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক এই দুইটার মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, এতগুলা দেখো দেখো যতগুলো অপশন ছিল ওদের একটা করে শব্দ, তাই বাকি একটা করে গ্যাপ পাইছি। কিন্তু এখানে দেখো এই ওয়ার্ডটা দুইটা অংশ নিয়ে গঠিত, তাহলে এমন একটা বাক্য বের করতে হবে যে বাক্যে গ্যাপ আছে দুইটা। হোয়াটস লাইকের ক্ষেত্রে একই জিনিস, যে বাক্যে দুইটা গ্যাপ আছে সেখানে হোয়াটস লাইক বসবে। তো ডাবল গ্যাপের বাক্য দেখো, এক নাম্বারটা ডাবল গ্যাপের বাক্য, দুইটা গ্যাপ আছে। একটা হচ্ছে আই নাম্বারটা ডাবল গ্যাপের বাক্য। অর্থাৎ হয় এফ নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক বসবে অথবা হোয়াটস লাইক বসবে, কিংবা আই নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস লাইক বসবে, কারণ দুই গ্যাপে দুইটা শব্দ আছে, বাক্য দুইটা আছে। এখন দেখার বিষয় কখন আমরা বুঝবো যে হোয়াটস লাইক বসবে নাকি হোয়াট ডাজ লুক লাইক বসবে। এটার জন্য জাস্ট এই নিয়মটা মুখস্থ করে নাও যে দুটি গ্যাপ থাকবে,
দুই গ্যাপের মাঝখানের শব্দ দ্বারা মানুষ বা মানুষ সম্পর্কিত কিছু বোঝালে বা থাকলে ওয়ার্ডস লাইক, অর্থাৎ গ্যাপটা যে থাকবে, দুইটা গ্যাপ, দুই গ্যাপের মাঝখানে যে শব্দটা, সেটা দ্বারা যদি মানুষকে বোঝায় বা মানুষ সম্পর্কিত কোনো কিছু বোঝায়, তাহলে উত্তর হবে ওয়ার্ডস লাইক। আবার যদি এমন হয় যে দুই গ্যাপের মাঝখানে যে শব্দটা, সেটা দ্বারা মানুষকে বোঝাচ্ছে না, কোনো বস্তু, বিষয়, এগুলাকে বোঝাচ্ছে, তখন হোয়াট ডাজ লুক লাইক। তো এখানে এখন আমরা দেখব যে এফ নাম্বারে যা আছে, এইখানে মানুষ বা মানুষ সম্পর্কিত কিছু বোঝাইতেছে কিনা। দুই গ্যাপের মাঝখানে আছে আর্থ। এখন আর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবীটা কি মানুষের সাথে সম্পর্কিত না? তো পৃথিবীটা মানুষের সাথে সম্পর্কিত, তাহলে এখানে কি বলবে? হোয়াট দ্য আর্থ, হোয়াটস দ্য আর্থ লাইক। কারণ মাঝখানের শব্দটা মানুষ সম্পর্কিত কিছু বোঝাইছে, পৃথিবীটা মানুষ বসবাস করলে মানুষ সম্পর্কিত। তাহলে এফ নাম্বার উত্তর হলো, এফ নাম্বার হচ্ছে হোয়াটস লাইক। তো এফ নাম্বার যদি হোয়াটস লাইক হয়, এফ নাম্বার উত্তরটা যদি হোয়াটস লাইক হয়, আমরা ডাবল গ্যাপের আরেকটা পাইছিলাম আই নাম্বার, তার আই নাম্বার হবে হোয়াট ডাজ লুক লাইক। কেন দেখো, মিলাই নাও। দুই গ্যাপের মাঝখানে শব্দটা যদি মানুষকে না বোঝায়, ইট, ইট মানে ইহা, ইট দ্বারা কি মানুষকে বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে না, মানুষ সম্পর্কিত কিছু বোঝাচ্ছে না ইট দ্বারা। তাহলে দুই গ্যাপের মাঝখানে শব্দটা যদি মানুষকে না বোঝায় বা মানুষ সম্পর্কিত কিছু না বোঝায়, তাহলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমাদের আই নাম্বার উত্তরটা হয়ে গেল, আই নাম্বার উত্তর হলো হোয়াট ডাজ লুক লাইক। ওকে, এখন আমাদের আর একটা শব্দ থাকলো, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ ক্ষেত্রে আমরা কি পাইছি? বাক্যের প্রথমে গ্যাপ থাকবে, হ্যাঁ, এবং দুই অংশের মাঝখানে একটা কমা থাকবে। তো আমরা একটা বাক্য বের করি যেখানে বাক্যের প্রথমে গ্যাপ আছে। আমাদের একটা বাক্য কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে এই নাম্বারটা, এই নাম্বারে কিন্তু বাক্যের প্রথমে গ্যাপ নাই। কিন্তু অ্যাজ সুন অ্যাজ কিন্তু আরেকটা নিয়ম বলছিলাম, অ্যাজ সুন অ্যাজ দুইটা নিয়ম, আমরা একটু নিয়ম যদি আলোচনা করি। দেখো, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে অর্থাৎ দুইটা কাজ, একটা কাজ শেষ হবে আর একটা কাজ শুরু হবে, এরকম যদি বোঝায় সেখানে অ্যাজ সুন অ্যাজ বসে। এই দুইটা স্ট্রাকচারে আসতে পারে, বাক্যের প্রথমে গ্যাপ এবং বাক্যের দুই ঘটনার মাঝখানে কমা, অথবা বাক্যের বর্ণিত দুইটি ঘটনার মাঝখানে গ্যাপ এবং দুই পাশে একই টেন্স থাকবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যের দুইটা ঘটনা থাকে। এখানে যদি আমরা খেয়াল করি, উই শুড নাও কনক্লুড, আমাদের এখন সমাপ্তিতে আসতে হবে, শেষ করতে হবে, ড্যাশ পসিবল, যত দ্রুত সম্ভব। এখানে অ্যাজ সুন অ্যাজ হয়ে যাবে। তাহলে আমাদের সবগুলো আনসার যদি আমরা মিলাই, এই নাম্বারে আমাদের আনসার হয়ে গেল অ্যাজ সুন অ্যাজ। তো আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো এই টপিকটা, এবং এভাবে যদি আরো ব্যাখ্যা সহ তোমরা ভিডিও চাও, ক্লজ টেস্ট অথবা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।